বাংলাদেশি রোগী কমে যাওয়ায় ভারতের হাসপাতাল ব্যবসায় বড় ধাক্কা। সিরিয়ার চতুর্থ শহর দখল করে নিল বিদ্রোহীরা। বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে বিহার, ওড়িশাও রক্ষা পাবে না, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের সামান্য এক পদক্ষেপ ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, ইসরায়েল। দামেস্ক অভিমুখে বিদ্রোহীদের অগ্রযাত্রা বাধা ছাড়াই চলতে থাক, বললেন এরদোগান। এবং বাইডেনের আগাম ক্ষমা দেওয়ার পরিকল্পনা, ট্রাম্পের প্রতিশোধের হুমকি। ইউক্রেন জুড়ে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত 12। বাংলাদেশি রোগী কমে যাওয়ায় ভারতের হাসপাতাল ব্যবসায় বড় ধাক্কা। বাংলাদেশি রোগী উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভারতের হাসপাতাল ব্যবসায় ব্যাপক প্রভাব পড়েছে। পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলো সংগঠন জানিয়েছে, বাংলাদেশ থেকে রোগী যাওয়া প্রায় 70% কমে গেছে। যেসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের উপর অনেকটাই নির্ভরশীল ছিল, তাদের কাছে এটি একটি বড় ধাক্কা। জানা গেছে, বাংলাদেশি রোগী কমে যাওয়ায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ ভারতের সব হাসপাতালেই ব্যাপক প্রভাব পড়েছে। গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই মাস থেকে বাংলাদেশি রোগীদের ভারতে যাওয়া ব্যাপকভাবে কমে যায়। অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও কলকাতার উডল্যান্ডস হসপিটালের প্রধান নির্বাহী অফিসার রূপক বড়ুয়া বলেন, আগে প্রতি মাসে গড়ে ভারতের মেডিকেল ভিসা দেওয়া হতো 20 থেকে 25,000, এখন সেটা কমে দাঁড়িয়েছে 700 থেকে 1000। তাও মূলত নতুন রোগী নয়, পুরনো রোগী যাদের চেক আপ ইত্যাদি আছে, তারাই ভিসা পাচ্ছেন। তাই পুরো ভারতের হাসপাতাল শিল্পের উপরেই বড় ধাক্কা এসেছে। ভারতের অন্যতম বৃহৎ হাসপাতাল গোষ্ঠী মণিপাল হসপিটালস এর পূর্বাঞ্চলীয় চিফ অপারেটিং অফিসার ডাক্তার অয়নাফ দেবগুপ্তর কথা, এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ থেকে বহু রোগী ভারতের হাসপাতালগুলোতে আসতে পারছেন না। আমাদের হাসপাতালগুলোতে বহির্বিভাগ এবং রোগী কমে গেছে, কিন্তু আগে থেকে ঠিক করে রাখা কোনো অপারেশন আমাদের পিছিয়ে দিতে হয়নি। তবে আমাদের যারা পুরনো রোগী, তাদের চিকিৎসায় যাতে ছেদ না পড়ে, সেজন্য আমরা টেলিমেডিসিনের ব্যবস্থা করেছি। অনলাইন কনসালটেশনের সংখ্যাটা বাড়ছে, জানান ডাক্তার দেবগুপ্ত। গত বছর ভারতে চিকিৎসা নিতে বাংলাদেশ থেকে গিয়েছিলেন প্রায় 4.5 লাখ মানুষ। ভারতে যত বিদেশি নাগরিক চিকিৎসা করাতে যান, তাদের মধ্যে বাংলাদেশই সর্বাধিক। দামেস্ক অভিমুখে বিদ্রোহীদের অগ্রযাত্রা বাধা ছাড়াই চলতে থাক, বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আশা প্রকাশ করেছেন, সিরিয়ার বিদ্রোহীরা দেশটির দক্ষিণাঞ্চল দখলের পর রাজধানী দামেস্ক অভিমুখে যে যাত্রা শুরু করেছে, তা দুর্ঘটনা বা বিপর্যয় ছাড়াই চলতে থাকবে। শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। লেবাননের সম্প্রচার মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিরিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যু নিয়ে বক্তব্য দেন এবং বিরোধী বাহিনীর দামেস্কের দিকে অগ্রসর হওয়া নির্বিঘ্নে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এরদোগান বলেন, ইদলিব, হামা, হোমস এবং অবশ্যই লক্ষ্য হলো দামেস্ক। বিরোধীদের মার্চ অব্যাহত রয়েছে। আমাদের ইচ্ছা সিরিয়ায় অগ্রগতি কোনো দুর্ঘটনা বা বিপর্যয় ছাড়াই চলতে থাকবে। সিরিয়ার নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা বাশার আল আসাদকে আহ্বান বলেছিলাম, আসুন সিরিয়ার ভবিষ্যৎ একসঙ্গে নির্ধারণ করি। দুর্ভাগ্যজনকভাবে আমরা ইতিবাচক সাড়া পাইনি। সিরিয়ার পুরো দক্ষিণাঞ্চল এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। লেবাননের প্রসঙ্গে এরদোগান দেশটির কঠিন পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, লেবানন অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে রয়েছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। সহায়তার জন্য আবেদন আসছে। বিশ্ব যখন নীরব, আমরা সহায়তা চালিয়ে যাব। লেবাননে ঐক্যের আহ্বান জানিয়ে এবং সংকটে আক্রান্ত দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তুরস্কের প্রেসিডেন্ট। এর ঠিক আগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামা প্রদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে সন্ত্রাসী বাহিনীর যানবাহন ও জড়ো হওয়া স্থানগুলোতে সমন্বিত আর্টিলারি, ক্ষেপণাস্ত্র এবং আকাশ হামলা চালানো হয়েছে। এসব হামলায় রাশিয়া বিমান সহায়তা ছিল। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই হামলায় বহু সন্ত্রাসী নিহত হয়েছে। ইউক্রেন জুড়ে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত 12। ইউক্রেন জুড়ে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী, এতে অন্তত 12 জন নিহত হয়েছে। শুক্রবার 6 ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের স্থানীয় গভর্নর জানিয়েছেন, দক্ষিণ পূর্বাঞ্চলীয় ঝাপোরিজিয়ায় রাশিয়ার হামলায় নিহত হয়েছে 10 জন। গভর্নর ইভান ফেদরভ বলেছেন, শুক্রবার রুশ হামলায় একটি গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন লাগে। তিনি জানিয়েছেন, হামলায় 4 এবং 11 বছর বয়সী 2 শিশু আহত হয়েছে। এছাড়া শুক্রবার ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভিরিতেও হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী, এতে অন্তত 2 জন নিহত হয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা এজেন্সি বলেছে, হামলায় অন্তত 16 জন আহত হয়েছে, এর মধ্যে একজন শিশুও আছে। নিখোঁজ একজনকে উদ্ধারে তল্লাশি চলছে। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে জানানো হয়েছে, হামলায় 3 তলা একটি ভবন ধ্বংস হয়েছে, সেই সঙ্গে আরো আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হওয়ার পরেই ইউক্রেনে অতর্কিত হামলা হলো।
বাইডেনের আগাম ক্ষমা দেওয়ার পরিকল্পনা, ট্রাম্পের প্রতিশোধের হুমকি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শেষ দিনে ক্ষমা দেওয়ার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আগাম ক্ষমা দেওয়ার পরিকল্পনা করছেন, যারা ট্রাম্প প্রশাসনের অধীনে প্রতিশোধের শিকার হতে পারেন। এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। 2020 সালের নির্বাচনে পরাজয় স্বীকার না করা ট্রাম্প তার সমালোচক এবং যাদের তিনি নির্বাচনে প্রতারণা করার অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছেন। বাইডেন ট্রাম্পের ক্ষমতা লোভের আগেই এমন কিছু ব্যক্তিকে আগাম ক্ষমতা দেওয়ার কথা ভাবছেন, যারা ভবিষ্যতে ট্রাম্পের প্রতিশোধের শিকার হতে পারেন। এই ব্যক্তিদের মধ্যে আছেন অ্যান্থনি ফাউচি, যিনি কোভিড-19 সংক্রান্ত হোয়াইট হাউসের বিশেষ উপদেষ্টা ছিলেন, এবং লিজ চেনি, যিনি ট্রাম্পের তীব্র সমালোচক। বাইডেনের পরিকল্পনা অনুযায়ী এমন ব্যক্তিদেরও ক্ষমা দেওয়া হতে পারে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগও তোলা হয়নি। বাইডেন তার উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন এবং জানুয়ারি 20 তারিখের মধ্যে হোয়াইট হাউস ছাড়ার আগে ক্ষমা দেওয়ার জন্য সংবিধানগত ক্ষমতার ব্যবহার করার কথা ভাবছেন। এই পদক্ষেপটি ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের সম্ভাবনা থেকে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রক্ষা করতে সহায়ক হতে পারে। বাইডেনের পরিকল্পনা নিয়ে মার্কিন সংবাদপত্র পলিটিকো, নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ এবং ওয়াশিংটন পোস্ট খবর প্রকাশ করেছে, যার সূত্র ধরে বিষয়টি সামনে এসেছে। বাইডেন তার পুত্র হান্টারকে ক্ষমা দেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছেন। হান্টারকে কয়েকটি অভিযোগে দণ্ডিত করা হয়েছিল, তবে বাইডেন তাকে ক্ষমা দিয়েছেন। এছাড়া ডেমোক্রেট প্রতিনিধি অ্যাডাম শিফ এবং অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক মিলি সহ আরো কয়েকজনকে আগাম ক্ষমা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিশেষ করে মিলি, যিনি ট্রাম্পের প্রথম টার্মের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ছিলেন, পরে ট্রাম্পকে সম্পূর্ণ ফ্যাসিস্ট বলে বর্ণনা করেছিলেন। ট্রাম্পের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কা থেকে বাইডেনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ ট্রাম্প যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে দাবি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান। এর মাধ্যমে বাইডেন প্রশাসন এমন এক পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে ট্রাম্পের জয়ের পর কেউ শিকার না হন। স্পেনের সামান্য এক পদক্ষেপে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, ইসরায়েল। হাজার হাজার কিলোমিটার দূরে থাকা সামরিক শক্তিধর দুই দেশকে একসঙ্গে চটিয়ে তুলেছে স্পেন। দেশটি সামান্য এক পদক্ষেপে ক্ষুব্ধ সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে পরম মিত্র ইসরায়েল। এর জন্য স্পেনকে হুমকিও দিয়েছে ওয়াশিংটন। মনে করা হচ্ছে ওয়াশিংটনের পাল্টা পদক্ষেপে বিপদে পড়তে পারে স্পেন। একসময় মুসলিম শাসনের স্বর্ণযুগ রচিত হয়েছে এই স্পেনেই। সেই স্পেন এবার ফিলিস্তিনিদের রক্ষায় সোচ্চার হয়েছে। গত মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দেয় দেশটি। তবে এবার এমন এক পদক্ষেপ নিয়েছে স্পেন, তাতে আর মাথা ঠান্ডা থাকেনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কারোরই। বলা হচ্ছে অস্ত্র নিয়ে ইসরায়েলগামী জাহাজকে নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি স্পেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামুদ্রিক কমিশন বলছে এই ধরনের 3টি ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনার শিকার জাহাজগুলোর মধ্যে 2টি মার্কিন পতাকাবাহী ছিল। বৃহস্পতিবার ফেডারেল রেজিস্ট্রারে একটি নোটিশে বলা হয়, কমিশন উদ্বিগ্ন যে কিছু জাহাজে প্রবেশে বাধা দেওয়ার এই আপাত নীতি বৈদেশিক বাণিজ্যে শিপিং এর জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে। এখন অভিযোগ প্রমাণিত হলে শত শত কোটি টাকার জরিমানা হতে পারে স্পেনে। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে সমুদ্র যাত্রার প্রতি সর্বোচ্চ $23 লাখ জরিমানা হতে পারে। এছাড়া স্পেনের জাহাজকে মার্কিন বন্দরে প্রবেশে বাধা দেওয়া হতে পারে। ওই জাহাজগুলো স্পেনের বন্দরে ভিড়তে না দেওয়ার খবর দেখা গেল 19 নভেম্বর জানতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামুদ্রিক কমিশন। একই মাসে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায় ওই জাহাজে অস্ত্র থাকার কথা অস্বীকার করে শিপিং প্রতিষ্ঠান মার্সকো। এর আগে গেল মে মাসে আরেকটি জাহাজ নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি স্পেন। এ নিয়ে স্পেনের কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে গেল মে মাসে ডেনমার্কের পতাকাবাহী একটি জাহাজ নিজেদের বন্দরে ফিরতে না দেওয়ার কথা জানিয়েছেন স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে। স্পেনের পরিবহন মন্ত্রী তখন জানিয়েছিলেন ওই জাহাজে করে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তখন তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যে কোনো অস্ত্র যাওয়ার পেছনে আমরা কোনো ভূমিকা রাখতে চাই না। মধ্যপ্রাচ্যে শান্তি দরকার। এই কারণে ইসরায়েলে অস্ত্র বহনকারী যে কোনো নৌযান যেগুলো স্পেনের বন্দরে ভিড়তে চায় সেগুলোকে প্রত্যাখ্যানের জন্য একটি নীতি চালু করা হবে। মিশর ও তুরস্কের মতো মুসলিম দেশগুলো এখনো ইসরায়েলি জাহাজ বা ইসরায়েলগামী অন্য দেশের অস্ত্রবাহী জাহাজকে নিচে নিচে বন্দরে ভিড়তে দিচ্ছে। এ নিয়ে দেশগুলোর জনগণের মাঝে ক্ষোভ থাকলেও তা আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। কিন্তু মুসলিম প্রধান দেশ না হয়ে স্পেনে এমন জোরালো পদক্ষেপ আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বড় ধাক্কা। সিরিয়ার 4র্থ শহর দখল করে নিল বিদ্রোহীরা। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দারার দখল নিয়েছে বিদ্রোহীরা। 2011 সালে এই শহর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের আন্দোলন শুরু হয়েছিল। মাত্র এক সপ্তাহের অভিযানে এ নিয়ে 4র্থ শহরের দখল নিল বিদ্রোহীরা। গত 30 নভেম্বর অভিযান শুরুর পর থেকে ইতোমধ্যে দেইর আল জোর, হামা এবং আলেপ্পো নিয়ন্ত্রণ চলে গেছে তাদের হাতে। সিরিয়া দখলের অভিযানে নামা এই বিদ্রোহীরা মূলত সিরিয়ার বিভিন্ন সুন্নিপন্থী জঙ্গি গোষ্ঠীর সদস্য ও যোদ্ধা। বিদ্রোহীদের দলটির নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহরির আল শাম বা এসটিএস নামের একটি জঙ্গি গোষ্ঠী। হায়াত
হায়াত তাহরির আল শাম পুরনো একটি দল। এটি 2011 সালে জাবহাত আল নুসরা নামে আত্মপ্রকাশ করেছিল। দলটির সঙ্গে আল কায়েদা সরাসরি সংযোগ ছিল। পরবর্তীতে 2016 সালে তারা নাম প্রকাশ পরিবর্তন করে। জঙ্গি গোষ্ঠী আইএসআই প্রধান আবু বকর আল বাগদাদি এই দলটির তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। বিদ্রোহীদের একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, সিরিয়া সেনাবাহিনীর দ্বারা ইউনিটের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছায় বিদ্রোহীরা। সমঝোতার শর্ত ছিল সেনাবাহিনী বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে দাঁড়ান নিয়ন্ত্রণ ছেড়ে দেয়, তাহলে সেনা কর্মকর্তা ও সদস্যদের নিরাপদে শহর ছাড়ার সুযোগ দেবে বিদ্রোহীরা। সেনা সদস্যরা সেই শর্ত মেনে নিয়ে দারা থেকে রাজধানী দামেস্কের পথে রওনা দেন। দামেস্ক থেকে দারার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এই ব্যাপারে আরো বিস্তারিত তথ্য প্রতিক্রিয়া জানাতে সিরিয়া সেনাবাহিনীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হয়নি। বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে বিহার, ওড়িশাও রক্ষা পাবে না, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশে একটা নেতৃত্বহীন অবস্থা তৈরি হয়েছে এবং এই অবস্থার সুযোগ নিয়ে মাফিয়ারা সংখ্যালঘু নির্যাতন সহ অন্যান্য নেতিবাচক ঘটনা ঘটাচ্ছে। তিনি সতর্ক করে বলেছেন, বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার, ওড়িশাও রেহাই পাবে না। ভারতীয় সম্প্রচার মাধ্যম নিউজ 18-এর সোজা সাপটা অনুষ্ঠানে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে, আমি চাই তারা বিচার পাক। এটা বা সংখ্যালঘু নির্যাতন কোনো কাস্ট করে না, কোনো কমিউনিটি করে না। সরকার যখন দুর্বল হয়ে যায় আর এক শ্রেণীর মাফিয়ারা যখন সুযোগটা পেয়ে যায়, তখন এসব ঘটনা ঘটে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, মৎস্যনয় কথাটা আমরা পড়েছি, যখন বড় মাছ আর ছোট মাছকে গিলে খায়। এরকম অবস্থা হয়ে গেছে বাংলাদেশে, একটা লিডারলেস নেতৃত্বহীন পরিস্থিতির মতো হয়ে গেছে। সেজন্যই ঝামেলা হচ্ছে। কিন্তু আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার, ওড়িশাও এর প্রভাব থেকে রেহাই পাবে না। তিনি আরো বলেন, বাংলাদেশ সীমান্তে যদি কেউ আগুন লাগায় তবে বিহার, ওড়িশাও রক্ষা পাবে না। আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বাস করুক। এই সময় তিনি কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রাখতে এবং নিশ্চিত করতে আহ্বান জানান যে সবার নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং সেখানে সবাই শান্তিতে থাকতে পারুক। মুখ্যমন্ত্রী আরো বলেন, সবকিছুর পরও তিনি চান বাংলাদেশ তার কঠিন সময় অতিক্রম করুক। মমতা বলেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে একটি সাধারণ ভাষা এবং সংস্কৃতি শেয়ার করে। ভৌগোলিক সীমারেখা আছে, কিন্তু হৃদয়ের কোনো সীমা নেই। বাংলাদেশের রাজনৈতিক বাধ্যবাধকতা যাই থাকুক না কেন, প্রতিশোধ নেওয়ার এই কথাবার্তা সত্ত্বে আমি চাই সবাই ভালো থাকুক। পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। একের পর এক পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ শুরু হচ্ছে, তবে কোনো যুদ্ধই শেষ হওয়ার নামগন্ধ নেই। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরেই তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ পুরো মুসলিম বিশ্ব এখন এক হয়েছে, যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে দখলদার ইসরায়েলকে। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় 12 জন নিহত। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠানোর পরিকল্পনায় ইরান। আরও জানিয়ে দিব, অবশেষে মহাকাশে গেল ইউরোপের ভেগাসি রকেট। এরপর জানিয়ে দিব, ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন, মার্কিন কর্মকর্তাদের দুষছে বিজেপি। এরপর জানিয়ে দিব, নেপাল প্রধানমন্ত্রীর চীন সফরে চিন্তায় ভারত। সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে বিহার, ওড়িশাও রক্ষা পাবে না, বলেছেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় 12 জন নিহত। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন শিশু রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন এ খবর জানিয়েছে। ইউক্রেনের স্থানীয় এক গভর্নর জানিয়েছেন, দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় নিহত হয়েছেন 10 জন। গভর্নর ইভান ফেদরভ বলেছেন, শুক্রবার রুশ হামলায় একটি গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন লাগে। তিনি জানিয়েছেন, হামলায় 4 এবং 11 বছর বয়সী 2 শিশু আহত হয়েছে। এছাড়া শুক্রবার ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভিরিহতেও হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে কমপক্ষে 2 জন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি পরিষেবা এজেন্সি বলেছে, হামলায় অন্তত 16 জন আহত হয়েছেন। এর মধ্যে 1 জন শিশুও আছে। নিখোঁজ একজনকে উদ্ধারে তল্লাশি চলছে। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে জানানো হয়েছে, হামলায় 3 তলা একটি ভবন ধ্বংস হয়েছে। সেই
সঙ্গে আরও আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার 6 ডিসেম্বর প্রকাশিত আল জাজিরার ওই খবরে আরও বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হওয়ার পরেই ইউক্রেনে অতর্কিত হামলা হলো। নেপাল প্রধানমন্ত্রীর চীন সফরের চিন্তায় ভারত। নয়াদিল্লির চিন্তা বাড়িয়ে চীনের সঙ্গে হৃদ্যতা বাড়াচ্ছে প্রতিবেশী দেশ নেপাল। সম্প্রতি 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শুক্রবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি জানান, এই সফরে চীন নেপাল সম্পর্ক আরও পোক্ত হয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প সহ আরও নানা বিষয়ে দুই দেশের মধ্যে অন্তত 10টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার মধ্যে এগুলো আগামী দিনে নেপালকে আর্থিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করবে। ওলি আরও জানান, বিআরআই প্রকল্পের জট কাটাতে দুপক্ষের মধ্যে কথা হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের একটি বড় বাজেটের আন্তর্জাতিক প্রকল্প, যার মাধ্যমে নতুন নতুন সড়ক, রেলপথ ও বিমানপথ তৈরি করে এশিয়ার বিভিন্ন দেশ, এমনকি ইউরোপ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা গড়তে চায় বেইজিং। 2017 সালে এই প্রকল্পে যোগ দেয় নেপাল, কিন্তু নানা বাধায় নেপালের এই প্রকল্পের কাজ থমকে রয়েছে। সেই জট কাটাতে কথা হয়েছে দুপক্ষের। এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করেন ওলি। কথা হয়েছে চীনা প্রধানমন্ত্রী ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও। বিআরআই ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা, 2025 থেকে 29 পর্যন্ত উন্নয়নমূলক প্রকল্প, এসব নিয়েও চুক্তি হয়েছে। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠানোর পরিকল্পনায় ইরান। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠানোর পরিকল্পনা করেছে ইরান। বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করার জন্য সেখানে তার সামরিক উপদেষ্টাদের সংখ্যাও বাড়াবে। শুক্রবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেছেন, সম্ভবত তেহরানকে সিরিয়ায় সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পাঠাতে হবে। তেহরান সিরিয়ায় তার সামরিক উপদেষ্টার সংখ্যা বাড়ানো এবং বাহিনী মোতায়েন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এখন তেহরান সিরিয়াকে গোয়েন্দা ও স্যাটেলাইট সহায়তা দিচ্ছে। ইরানের জন্য প্রেসিডেন্ট আসাদ গুরুত্বপূর্ণ মিত্র। তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন প্রভাবের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ অক্ষ এর অংশ। গত সপ্তাহে আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার 2টি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে। দেশটি গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট আসাদের ওপর একটি বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। মস্কোর পাশাপাশি তেহরান দীর্ঘদিন ধরে আসাদকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে, কিন্তু লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এই অঞ্চলকে ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র এবং আসাদকে সহায়তাকারী বাহিনীর একটি মাধ্যম মনে করছে। ইসরায়েলের সাথে গত 2 মাসের যুদ্ধে ব্যাপক ক্ষতির পরে হিজবুল্লাহ বড় ধাক্কা খেয়েছে। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন, মার্কিন কর্মকর্তাদের দুষছে বিজেপি। ভারতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা, এমন অভিযোগ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। এই অভিযোগের পর ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো খারাপ হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। গত মাসে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি যুক্তরাষ্ট্রে $265 বিলিয়ন ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর এই উত্তেজনার সূত্রপাত হয়। শুক্রবার বিজেপি দাবি করেছে এই ষড়যন্ত্রে তদন্তকারী সাংবাদিক ও বিরোধী নেতা রাহুল গান্ধীও জড়িত রয়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিনের মার্কিন অ্যাটর্নি অফিস গত 20 নভেম্বর জানায়, 62 বছর বয়সী আদানি এবং তার কোম্পানির অন্য 2 নির্বাহী সাগর আদানি ও ভিনিত জৈন সম্ভাব্য $2 বিলিয়ন মুনাফার আশায় একটি সৌরবিদ্যুৎ সরবরাহ চুক্তি পেতে 2020 থেকে 2024 সালের মধ্যে ভারতীয় সরকারি কর্মকর্তাদের $250 মিলিয়ন বেশি ঘুষ দিতে সম্মত হন। এই মামলার অভিযোগপত্রে দাবি করা হয়েছে, এখানে $250 মিলিয়ন বেশি ঘুষ দেওয়া, বিনিয়োগকারী ও ব্যাংকগুলোকে মিথ্যা তথ্য দিয়ে বিলিয়ন ডলার তোলা এবং বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার ষড়যন্ত্র হয়েছে।
বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে বিহার ওড়িশাও রক্ষা পাবে না বলেছেন মমতা। বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার ওড়িশাও রেহাই পাবে না বলে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সম্প্রচার মাধ্যম নিউজ 18-এর এক অনুষ্ঠানে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, মাৎসন্যায় কথাটা আমরা পড়েছি, যখন বড় মাছ ছোট মাছকে গিলে খায়, এরকম একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশে, একটা লিডারলেস পরিস্থিতির মতো হয়ে গেছে, সেজন্যই প্রবলেমটা হচ্ছে। কিন্তু আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার ওড়িশা এর প্রভাব থেকে রেহাই পাবে না। তিনি আরো বলেন, বাংলাদেশ সীমান্তে যদি কেউ আগুন লাগায় তবে বিহার ওড়িশাও রক্ষা পাবে না। আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বাস করুক। এ সময় তিনি কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রাখতে এবং নিশ্চিত করতে আহ্বান জানান এবং বলেন, সবার নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং সেখানে সবাই শান্তিতে থাকতে পারুক। অবশেষে মহাকাশে গেল ইউরোপের ভেগাসি রকেট। বৃহস্পতিবার ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ভেগাসি রকেটের সফল উৎক্ষেপণ হয়েছে। মহাকাশে পৌঁছে ইউরোপীয় ইউনিয়নের নতুন উপগ্রহ প্রতিস্থাপন করবে এই রকেট। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস মহাকাশ গবেষণা কেন্দ্রের এই উপগ্রহটির নাম সেন্টিলেন-1C। দীর্ঘদিন ধরে এই স্যাটেলাইট কি কাজ করবে তা নিয়ে গবেষণার কাজ চলছে। বস্তুত ভেগাসি রকেটটি মহাকাশে পাঠানো নিয়েও দীর্ঘদিন ধরে গবেষণা হয়েছে। প্রথমবার পাঠানোর চেষ্টা বিফল হওয়ার পর প্রায় 2 বছর এই উৎক্ষেপণ বন্ধ ছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তা সফল হলো। পৃথিবীর পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করবে নতুন এই উপগ্রহ। মহাকাশ থেকে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ছবি তুলবে এই উপগ্রহ, যেখান থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন গবেষকরা। ভেগাসি রকেট বিজ্ঞানের বাজারে একটি বিশেষ নাম। হালকা উপগ্রহ মহাকাশে নিয়ে যাওয়ার কাজ দীর্ঘদিন ধরে করছে এই ধরনের রকেট। 2012 সালে প্রথম ভেগা রকেট আকাশে যায়। তারপর একাধিক ভেগা রকেটের মাধ্যমে মহাকাশে উপগ্রহ পাঠানো হয়েছে। তবে 2 বছর আগে এই রকেট ঠিকমতো উৎক্ষেপণ করা যায়নি।